হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন গ্লোগের লেখা এবং অসিত মৈত্রের অনুবাদ করা গল্প কুয়াশার বৃত্তে আতঙ্কর পরবর্তী অংশটি পড়ে শোনাব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে গল্পের পরবর্তী অংশটি শুনি। আজকের গল্প কুয়াশার বৃত্তে আতঙ্ক। মঙ্গলবার সকালে ব্রেকফাস্টের টেবিলে সকলেই সশরীরে হাজির ছিলেন, এমনকি মিসেস রাফেটি পর্যন্ত। এবং মিসেস সিনক্লেয়ার ফরেস্ট ও ফ্লিটউড আয়রন ছাড়া আর সকলের আচার আচরণের মধ্যে একটা অস্বস্তির ছায়াও আমার নজর এড়ালো না, যদিও তার প্রকাশভঙ্গিটা ভিন্ন ভিন্ন ধরনের। মিসেস গাটার মাঝে মাঝে তার অবিন্যস্ত চুলের গুচ্ছে হাত বোলাচ্ছিলেন, চোখে মুখে গভীর ক্লান্তির ছাপ। মনে হয় বিগত রাতটা তার নিদ্রাবিহীন কেটেছে। মিসেস রাফেটি সবিশেষ ভীত ও সন্ত্রস্ত। আজকে তার প্রসাধনটুকুও সুষ্ঠুভাবে সম্পন্ন করে উঠতে পারেননি। টেবিলে বসে তিনি অন্য কোনো খাদ্যবস্তু স্পর্শ করলেন না, শুধু পরপর কয়েক পেয়ালা কফি নিঃশেষ করলেন। পেয়ালাটা ঠোঁটের কাছে তুলে ধরবার সময় তার হাতটাও সামান্য কেঁপে কেঁপে উঠছিল। সিলভিয়ার নীল চোখের তারায় দুশ্চিন্তার ছায়াটা বেশ স্পষ্ট। লানিয়ার অবশ্য হালকা কথার চাতুরিতে এই সুন্দরী তরুণীকে প্রফুল্ল রাখবার চেষ্টা করছিলেন, কিন্তু এই কৃত্রিম প্রচেষ্টা ফলপ্রসূ হলো না। সুন্দরীর মুখের ওপর আজ যেন জল ভরা কালো মেঘ দল বেঁধে জটলা করতে শুরু করেছে। সিলভিয়ার জন্যে সত্যি আমার ভারী দুঃখ হয়। তিনি এবং তাঁর সরল প্রাণ পিতা দুজনেই যে কি গভীর বিপদের জালে জড়িয়ে পড়েছেন সে সম্পর্কে হয়তো তাঁদের লেশমাত্র ধারণা নেই। তবে তাকে বিপদ থেকে উদ্ধার করতে আমি নিজে প্রাণপণে সাহায্য করে যাব। এ ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি হবে না। এখন শুধু আধ ঘন্টার জন্য সিলভিয়াকে কোথাও একলা পাওয়া দরকার। সেই ফাঁকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে কিছুটা আভাস দিয়ে দেব, তাহলে তিনি নিজেও খানিকটা সতর্ক থাকতে পারবেন। লানিয়ার, বুমগাফি এবং হেলজারের মানসিক অবস্থাও এখন মোটেই সহজ স্বাভাবিক নয়। তবু তাঁরা কৃত্রিম কথোপকথনের মাধ্যমে স্বাচ্ছন্দ্যের ভাব বজায় রাখবার ভান করছিলেন। হতভাগ্য স্যার গ্রেসলের দিকে তাকিয়ে দেখলে সন্দেহ হয়, এক রাতে তার বয়স আরও 10 বছর বেড়ে গেছে। তিনি কর্নেল ফরেস্টের সঙ্গে সেদিনের আবহাওয়া প্রসঙ্গে মৃদু কণ্ঠে আলাপ আলোচনা করছিলেন। অবশ্য প্রধান বক্তা কর্নেল ফরেস্ট নিজে, তিনি শুধু নির্বাক শ্রোতা মাত্র। ফ্লিটউড আয়রন এখন মিসেস সিনক্লেয়ার ফরেস্টকে নিয়ে ব্যস্ত। তিনি তাঁর এতদিনের সঞ্চিত জ্ঞানের ঝুলি সমস্তই এই ভদ্রমহিলার কাছে উজাড় করে দিতে চান, কিন্তু তার জ্ঞানগর্ভ লেকচারের একটা বর্ণ ভদ্রমহিলার মগজে গিয়ে ঢুকছে কিনা সন্দেহ। মুখের ভাবে অন্তত সেই রকমই মনে হয়। ইতিমধ্যে পরিচারিকা এসে খবর দিল লন্ডন থেকে আমার একটা জরুরি ফোন এসেছে। আমি যেন মনে মনে এরই প্রতীক্ষা করছিলাম, কারণ পরিস্থিতি ক্রমশ এত জটিল হয়ে দাঁড়িয়েছে যে বাইরে থেকে সাহায্য না এলে আমার একার পক্ষে এই রহস্যের খেই পাওয়া শক্ত। কিন্তু হল ঘরে গিয়ে রিসিভারটা হাতে তুলে নিতেই সারা বুক অস্বস্তিতে ভরে উঠল। নিজের সম্পর্কে হতাশভাবে চিন্তা করে দেখলাম এখনও আমি পূর্বস্মৃতি এক চুলও ফিরে পাইনি। টেলিফোনের অপর প্রান্ত থেকে যে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো সেটাও আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। হ্যালো জন, আমি জন মার্টিন, গম্ভীর কণ্ঠে জবাব দিলাম। আপনি? আমি বার্ড। কিন্তু তোমার কি ব্যাপার বলো তো জন?
গলা শুনেও আমাকে চিনতে পারলে না? বার্ড, বার্ড। চোখ বুজে চিন্তা করলাম কয়েক পলক। মার্টিন ওয়েস্ট অ্যান্ড মেহিও কোম্পানির একটা কার্ডের গায়ে আর.কে. বার্ডের নাম লেখা ছিল। তাহলে মিস্টার বার্ডও কি আমার মতো ইন্টেলিজেন্স ব্যুরোর অপর কোনো কর্মচারী? এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। এমনও হতে পারে যে প্রকৃতপক্ষে তিনি হয়তো স্কটল্যান্ড ইয়ার্ডের লোক। ভদ্রলোক আমার এই ভুয়ো বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত বলেই যত সমস্যা, এবং আমার সঙ্গে এমনভাবে কথা বলছেন যাতে বোঝা যায় আমাদের এই পরিচয়ও বহুদিনের পুরনো। সম্ভবত বার্ড আর আমি হয়তো পরস্পরের সহকারী। দুজনে মিলে যুক্তি করেই এই কর্মসূচি রচনা করেছি। এ বিষয়ে কতদূর এগোতে পেরেছি ও এখন সেই খবরই জানতে চাইছে। বললাম, দুঃখিত, অন্য একটা কথা চিন্তা করছিলাম বলে তোমার গলার স্বর ঠিকমতো চিনতে পারিনি। সে না হয় হলো, তবে তোমার তো ইতিমধ্যে লন্ডনে ফিরে আসার কথা। তার বদলে নরফোকে বসে থেকে কি সমস্ত গন্ডগোল বাঁধিয়ে তুলেছ বলো তো? আজকের দৈনিক পত্রিকাগুলো কি তোমার নজরে পড়েছে? এখনো পর্যন্ত সে সৌভাগ্য হয়নি। 10:30টার আগে এখানে কোনো কাগজ এসে পৌঁছয় না। ফ্রিন্ডানে নাকি একটা শোচনীয় দুর্ঘটনা ঘটে গেছে, যেটাকে আপাত দৃষ্টিতে খুন বলে মনে হয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক, আমি সায় দিলাম। তুমি যদি কথা মতো সোমবারে ফিরে আসতে তাহলে আর এত বেশি ঝামেলায় জড়িয়ে পড়তে না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তোমার খবর এখন আমায় কাগজ পড়ে জানতে হচ্ছে। তুমি যে ফ্রিন্ডানে আরও 2-1 দিন থেকে যাবার মতলব করেছ, ফোনেও তো সে সংবাদটা জানাতে পারতে। এ প্রশ্নের জবাব দেওয়া কঠিন। আমার বর্তমান স্মৃতি বিভ্রমের কথা অন্য কাউকে জানানো যায় না। কণ্ঠস্বরে যথাসাধ্য অনুতাপের সুর ফুটিয়ে বললাম, আমি সত্যিই খুব দুঃখিত বার্ড। এখানে আসার পর এমন একটা গুরুতর কাজে জড়িয়ে পড়েছি। ওরা শুরু করবে কবে থেকে? তুমি কাদের কথা বলছো? ওফ, আমাকে একেবারে পাগল করে দেবে দেখছি। নরফোকে কি তুমি মজা করে ছুটি কাটাতে গেছো? স্যার হেভেনের ওই নতুন পানীয়ের কি খবর? ওরা একটা দারুণ জিনিস বাজারে ছাড়তে চলেছে। জনসাধারণের কাছে এর চাহিদা না হয়ে পারে না। প্রচারের কাজটা শুরু করবে কবে থেকে? সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পাকা কথা হয়নি। তবে সত্যিই কি তার কোনো প্রয়োজন আছে? তার মানে? তোমার মাথার মধ্যে নিশ্চয়ই কোনো ভূত ঢুকেছে জন। এমন সমস্ত উল্টো পাল্টা কথা বলছো। মনে রেখো, আমি তোমার পার্টনার। তোমার পক্ষে এককভাবে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই উচিত হবে না। আমার অভিমতেরও একটা মূল্য আছে। তার ওপর তোমার মাথার এখন যেরকম অবস্থা, তাতে তোমার বিচার বিবেচনার ওপর আমি আর ভরসা রাখতে পারছি না। আমি আর কোনো উত্তর দেবার আগেই বার্ড ফোন ছেড়ে দিল। বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড। অবশেষে রিসিভারটা যথাস্থানে নামিয়ে রাখলাম। মাথার মধ্যে একরাশ জটিল চিন্তা ভিড় করে আছে। বার্ডের সঙ্গে কথা বলার পরও মূল রহস্যের কোনো হদিশ পাওয়া গেল না। দৈনিক টাইমস পত্রিকায় এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে বিশেষ কিছু প্রকাশিত হয়নি। শুধু ক্যাপ্টেন রাফেটির মৃত্যুর খবরটাই ছাপা হয়েছে ছোট করে। তবে ক্যাপ্টেন রাফেটি বিশেষ একজন কেউকেটা বলে নয়, যেহেতু ফ্রিন্ডান হলের সঙ্গে এই ঘটনাটা জড়িত, সেই জন্যই এর যা কিছু গুরুত্ব। সোফারকে দিয়ে ডাউনহ্যাম মার্কেট থেকে অন্যান্য পত্রিকাগুলো সংগ্রহ করা হলো। মর্নিং স্টারের প্রথম পাতায় বেশ বড় বড় হেডিংয়েই খবরটা বেরিয়েছে। তার সঙ্গে ছবিও ছাপা হয়েছে 2-3 জনের। কলডিন যে কাহিনী রচনায় বাস্তবিকই পটু, তাতে কোনো সন্দেহ নেই। কোথা থেকে এত সব রসদ জোগাড় করলেন বোঝা দায়। মনে হয় বিদায় নেবার আগে তিনি গ্রামের মধ্যেও বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করেছেন।
আক্রমণটা শুরু হয়েছে কর্নেল ফরেস্টকে দিয়ে। প্রথম দুটো দুর্ঘটনার সময় ভদ্রলোক যে অকুস্থলের কাছাকাছি ছিলেন, কলডিন সেদিকে ইঙ্গিত দিতে ভুললেন না। তবে রক্তাপ্লুত ইন্সপেক্টরকে যখন বনের ধারে আবিষ্কার করা হয়, তখন কিন্তু কর্নেলকে আশেপাশে দেখা যায়নি। তারপরে একে একে আমাদের প্রত্যেকের বিবরণ ছাপা আছে। সিলভিয়াকে উল্লেখ করা হয়েছে স্যার গ্রেসলের একমাত্র সুন্দরী তরুণী কন্যা হিসেবে, যিনি আধুনিক ভাবধারায় লালিত পালিত হয়েও নিজের চারপাশে এক রহস্যময় প্রাচীন পরিমণ্ডল সৃষ্টি করে রেখেছেন। মিসেস রাফেটি বিষাদ বিধুর নারী সত্তার মূর্ত প্রতীক। পরিশেষে স্থানীয় পুলিশ দপ্তরকেও একহাত দেখে নিয়েছেন কলডিন। স্কটল্যান্ড ইয়ার্ডের সক্রিয় সহযোগিতা ছাড়া এই দুরূহ রহস্যের সমাধান যে আদৌ সম্ভবপর নয়, সে কথা ঘোষণা করতে দ্বিধা করেননি। অন্যান্য পত্রিকায় অবশ্য এ সম্পর্কে নতুন কোনো খবর ছাপা হয়নি, শুধু মর্নিং স্টারেই যা কিছু হইচই বাঁধিয়ে তুলেছে। নিচে লাইব্রেরি ঘরে সিলভিয়াকে একা পাওয়া গেল। এতক্ষণ মনে মনে এই সুযোগই খুঁজছিলাম। সিলভিয়ার সামনে গোল টেবিলটার ওপর খান ৩-৪ দৈনিক সংবাদপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিধুর পাণ্ডুর একটা ছায়া পড়েছে সিলভিয়ার সারা মুখে। দু চোখের উদাস দৃষ্টি খোলা জানলা দিয়ে বাইরের প্রকৃতির দিকে নিবদ্ধ। আমাকে ঢুকতে দেখে ক্লান্ত ভঙ্গিতে মৃদু হাসলেন তিনি। মিস হেভেন, আপনার সঙ্গে আমার কয়েকটা জরুরি কথা ছিল। এগিয়ে গিয়ে বিপরীত দিকের একটা চেয়ার টেনে বসতে বসতে আমি বললাম, এবং কথাটা খুবই জরুরি। আমি চাই না আমাদের এই আলোচনাটা অন্য কারো কানে যাক। আপনার হাবভাব আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছে, মিস্টার মার্টিন। সিলভিয়া তার সুরেলা কণ্ঠে কৌতুকের সুর ছোঁয়াতে চেষ্টা করলেন, সফল হলেন না। প্রথমে তাই মনে হতে পারে। মাথা নেড়ে সায় জানালাম শ্রীমতীকে। তবে ইতিমধ্যে আমাকে এমন অনেক কিছুই করতে হয়েছে সাধারণের কাছে, যেটা অদ্ভুত ও দুর্বোধ্য। আপনাকে এবং আপনার পিতা স্যার গ্রেসলে হেভেনকে গভীর বিপদের হাত থেকে উদ্ধার করাই আমার আন্তরিক উদ্দেশ্য। এখন আমি যে কথা বলতে যাচ্ছি সে বিষয়ে আপনি হয়তো আগে থেকেই কিছু আঁচ করতে পারছেন। আর কাহিনীটা আপনার কাছে যদি সম্পূর্ণই নতুন হয়, তাহলে সমস্তটা শোনবার পর আপনি যে মনে মনে নিদারুণ আঘাত পাবেন তাতে কোনো সন্দেহ নেই। সিলভিয়া সেটির ওপর সোজা হয়ে উঠে বসলেন, দু চোখে তীব্র অনুসন্ধানী দৃষ্টি। মনে হলো সে দৃষ্টির আলো যেন অন্তরের গভীরতম স্থলে গিয়ে বিদ্ধ করছে। আপনি আমাকে কি বলতে চান? সংযত কণ্ঠে প্রশ্ন করলেন সিলভিয়া। আমরা কি এখানে বসেই কথাবার্তা বলতে পারি? শ্রীমতী কয়েক মুহূর্ত ভ্রু কুঁচকে কি ভাবলেন। না, তার চেয়ে আমার ঘরে চলুন, সেখানে কেউ বিরক্ত করতে আসবে না। সিলভিয়ার শয়নকক্ষ সংলগ্ন একটা মাঝারি আকারের বসবার ঘর। ডান দিকের দেওয়াল ঘেঁষে ছোট সাবেকি তাপ চুল্লি। তার পাশেই দুটো চেয়ার টেনে আমরা দুজনে বসলাম। আর যেন তর্স হয় না সিলভিয়ার। আপনি আমায় কি বলতে যাচ্ছিলেন, মিস্টার মার্টিন? তার কণ্ঠস্বরে উৎকণ্ঠার ছোঁয়া। আমার সর্বপ্রথম বক্তব্য হচ্ছে, বিনীত কণ্ঠে বললাম, এই অধমের প্রকৃত নাম জন মার্টিন নয়। অবশ্য আমার আসল নাম নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বস্তুত পক্ষে আমি হচ্ছি মার্কিন গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ অফিসার। আমাকে এই ফ্রিন্ডেন হলে প্রেরণের একমাত্র কারণ চোরাই মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আমার সুবিপুল অভিজ্ঞতা। কর্মজীবনে এ ধরনের বহু আন্তর্জাতিক স্মাগলার দলকে আমি ঘায়েল করেছি।
আমার কর্মপরিধি সাগর পাড়ের দেশগুলোতেও বিস্তৃত। এখন আপনার ও স্যার গ্রেসলের চোখের ওপর দিয়ে যে সমস্ত জটিল ঘটনার স্রোত বয়ে চলেছে তার তাৎপর্যটুকু আপনার অন্তত জেনে রাখা প্রয়োজন। আপনারা দুজন ভাবছেন সকলে মিলে একটা নতুন ধরনের ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এর প্রস্তুতিও চলেছে ব্যাপকভাবে। কিন্তু মনে রাখবেন, এই কোম্পানিটা আসলে একটা শিখণ্ডী মাত্র। এর আড়ালে থেকে চোরা কারবারিরা দেশ বিদেশে গোপনে মাদক পাচার করবে। সিলভিয়া কাঁপা কাঁপা হাতে ব্যাগ খুলে সিগারেট বার করলেন। দেশলাইয়ের বাক্সে কাঠি ঘষে আগুন জ্বালাতেও কিছুটা সময় লাগলো তার। অবশেষে বললেন, হ্যাঁ বলুন, আমি শুনছি। ফ্লিটউড আয়রনি হচ্ছেন এই দলের মাথা। এদিককার সমস্ত বিলি ব্যবস্থা তিনিই নিয়ন্ত্রণ করেন এবং আমার যতদূর বিশ্বাস, হেলজার, বুমগাফি, লানিয়ার এবং মিসেস গার্টারও এই চক্রান্তের সঙ্গে গভীরভাবে জড়িত। এই পানীয়ের পরিকল্পনা তাঁদেরই মস্তিষ্ক প্রসূত। এটা আপনি ঠিক বলছেন না, সিলভিয়া আমাকে বাধা দিলেন। বাপি এই কোম্পানির প্রথম পথপ্রদর্শক। তিনি আর সকলকে ডেকে এনেছেন। হঠাৎ আপনি আমাকে এমন কতগুলো কথা বিশ্বাস করতে বলছেন যা আমার সম্পূর্ণ ধারণা বিরুদ্ধ। তাছাড়া লানিয়ার আমাদের বহুদিনের পারিবারিক বন্ধু এবং অন্যান্য পার্টনারদের সঙ্গেও ব্যবসা সূত্রে বাপির যথেষ্ট আলাপ পরিচয় আছে। এক্ষেত্রে আগাগোড়া সমস্তই একটা সাজানো ব্যাপার। দৃঢ় কণ্ঠে আমার অভিমত ব্যক্ত করলাম। এমনকি এই পানীয়ের উদ্ভাবক সেই আমেরিকান কেমিস্ট হয়তো এদের ভাড়া করালো। কারণ স্যার গ্রেসলের মতো খ্যাতিমান ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি যদি কোনো কোম্পানির উদ্যোক্তা হন, তাহলে কারুর মনে অনাবশ্যক সন্দেহ উদ্রেক করে না। অন্ধকার প্রান্তরের মধ্যে নাম গোত্রহীন হেলিকপ্টারের আবির্ভাবের কাহিনীটাও একবার শ্রীমতীকে খুলে বললাম। আমি যে 30 দফা তালিকার একটা খসড়া তৈরি করেছিলাম সে বিষয়েও আভাস দিলাম খানিকটা। সিলভিয়ার দু চোখে গভীর সংশয়ের ছায়া। তার অনভিজ্ঞ মনটা বিশ্বাস অবিশ্বাসের সীমারেখায় দোল খাচ্ছে। আচ্ছা, একটা কথা আমি প্রশ্ন করলাম, কতদিন হলো ক্যারিংটন এই ফ্রিন্ডান হলে চাকরি করছে? কার সুপারিশেই বা ও এখানে এসেছে? দু এক মুহূর্ত চিন্তা করে সিলভিয়া জবাব দিলেন, বছর 2 আগে ক্যারিংটন এখানকার হেড খানসামা নিযুক্ত হয়। মিস্টার আয়রনি বাপির কাছে তার নাম সুপারিশ করেছিলেন। এর আগে ও নাকি মিস্টার আয়রনের এক পরিচিত বন্ধুর বাড়িতে কাজ করত। ভালো, আমি ঘাড় দোলালাম। তাহলে এ ব্যাপারেও ভদ্রলোকের হাত রয়েছে দেখা যাচ্ছে। যথার্থই তিনি একজন মহাপুরুষ। তারপর ধরুন শুক্রবার সন্ধ্যায় ডিনারের ঠিক পরেই হেলজার মিটিং এর জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন? তার কারণ ফ্রিন্ডেন হলে আমি একজন সম্পূর্ণ অপরিচিত আগন্তুক। স্যার গ্রেসলে অন্য কারোর সঙ্গে পরামর্শ না করেই সরাসরি আমাকে এই প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যাপারটা হেলজারের ঠিক মনোপুত হয়নি। সত্যি আমি কোনো বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধি কিনা তিনি সেটা বাজিয়ে দেখতে চেয়েছিলেন। সেদিন সন্ধেবেলা আপনি যখন আমায় প্রাসাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে চাইলেন, তখন লানিয়ার এবং বুমগাফি দুজনে প্রায় জোর করেই আমাদের সঙ্গ নিলেন। পাছে আমি আপনাকে প্রশ্ন করে কোনো গোপন তথ্য জেনে নিই, তাই এই সাবধানতা। বোধহয় তাঁরা আমার সম্পর্কে কোনো কিছু আঁচ করে থাকবেন। এবং শনিবার ভোরে কুয়াশা ঘেরা প্রান্তরের মধ্যে আমাকে একলা দেখার পরই বুমগাফি তার সংকল্প স্থির করে ফেললেন। তিনি কাজের মানুষ, অযথা বাগ বিতণ্ডা পছন্দ করেন না। সূক্ষ্ম কোনো কলা কৌশলের মধ্যে না গিয়ে মোটা দাগের রিভলভারই তার প্রধান অবলম্বন।
কিন্তু তিনি যে ফায়ার করেছিলেন সে বিষয়ে আপনি এত নিশ্চিত হলেন কেন? অবুঝ কণ্ঠে জানতে চাইলেন সিলভিয়া। এটা কাউকে বুঝিয়ে দেবার দরকার হয় না। খুনের জন্য এমন উপযুক্ত স্থান নির্বাচন আর কার দ্বারাই বা সম্ভব? তা অবশ্য ঠিক। সিলভিয়া মন্থর ভঙ্গিতে মাথা নাড়লেন। আবার দেখুন, এমন সাংঘাতিক একটা ঘটনার কথা গোপন রাখবার জন্য আমাকে স্বনির্বদ্ধ অনুরোধ জানিয়েছিলেন আয়রন। কেননা তিনি জানতেন এ কাহিনী বাইরে প্রচার হয়ে পড়লে তাদের পক্ষে দ্বিতীয়বার প্রচেষ্টা চালানো কঠিন হয়ে দাঁড়াবে। শুধু আমার বাহ্যিক প্রতিক্রিয়াটা নিজের চোখে প্রত্যক্ষ করবার অভিপ্রায়েই তিনি সেদিন ওয়েসিসের জরুরি অধিবেশনে হাজির থাকবার চেষ্টা করেছিলেন। দলের আর সকলেও সে কথা জানতে। স্যার গ্রেসলে পানীয়ের পাত্রটা পেছন দিকের হাফ জানলার সামনে রাখার ফলেই সমগ্র পরিকল্পনাটা বানচাল হয়ে গেল। কারণ লানিয়ারের পক্ষে তার উপস্থিতির কথা অস্বীকার করবার আর কোনো উপায় রইল না। কথা না বলে শ্রীমতী শুধু মাথা দোলালেন আগের মতো। মিসেস গাটারের নকল চুলের তাৎপর্যটাও চিন্তা করে দেখা উচিত। আমার ধারণা এর সাহায্যে ভদ্রমহিলা তার নিজের বয়সটাকে লোকচক্ষে আরো বাড়িয়ে তুলতে চান। সম্ভবত ইউরোপের চোরাই মাদক ব্যবসায়ীদের কাছে তিনি বিশেষ সুপরিচিত। সেই কারণেই এই ছদ্মবেশের আয়োজন। ওই রহস্যময় রাতে তার শোবার ঘরে আলো জ্বলছিল, কথাটা ভুলে গেলে চলবে না। মুখের ওপর ভব্য সভ্য মুখোশ আঁটা থাকলেও লোক হিসেবে ক্যাপ্টেন রাফেটি বিশেষ সুবিধের ছিলেন না। মিসেস রাফেটিও তার স্বামীর উপযুক্ত সহচরী। ব্ল্যাকমেল আর জুয়াই ছিল তাদের একমাত্র জীবিকা। এসব ব্যাপারে সঠতার আশ্রয় নিতেও তারা বিন্দুমাত্র দ্বিধা করতেন না। খুব সম্ভবত ভদ্রলোক ফ্রিন্ডন হলের এই গভীর ষড়যন্ত্রের ব্যাপারে কিছু আভাস পেয়েছিলেন। ভেবেছিলেন আয়রনকে চাপ দিয়ে কিছু কামিয়ে নেবেন। সেই জন্যই আজ তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। স্যার গ্রেসলের এই মাননীয় অতিথিরা যে কি সাংঘাতিক ধরনের জীব সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। বুমগাফির ঘরে লানিয়ার এবং বুমগাফির নিভৃত আলাপের বৃত্তান্তটাও আমি সিলভিয়াকে খুলে বললাম। তাহলে বুঝতে পারছেন এই দুজন তাদের দলপতির প্রতি যথেষ্ট বিশ্বস্ত নন। বুমগাফির ঘরের ব্যালকানিতে যার সঙ্গে আমার সংঘর্ষ বাঁধে তিনি নিশ্চয়ই ক্যাপ্টেন রাফেটি। এ বিষয়ে ফ্লিটউড আয়রনের ভূমিকাটুকুও লক্ষণীয়। মনে হয় রিভলভারটা অন্তর্হিত হওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন। আমি নিজের চোখে বাপিকে ওটার ডেস্কের মধ্যে ভরে রাখতে দেখেছি। হ্যাঁ, কথা আপনি আগেও একবার বলেছিলেন। আচ্ছা, ডেস্কের কি কোনো ডুপ্লিকেট চাবি আছে? ঠিক বলতে পারি না, তবে যদি থাকে ক্যারিংটনের কাছেই থাকবে। আমিও তাই আন্দাজ করেছিলাম। এবং আমার তালিকায় রিভলভার চুরির ব্যাপারে ক্যারিংটনই হচ্ছে সর্বপ্রধান সন্দেহভাজন ব্যক্তি। তাছাড়া ওর একটা বাড়তি সুবিধে আছে, বিভিন্ন প্রয়োজনে খানসামার ডাক পড়তে পারে। তাই ও কখন কোন দিকে গেল সেটাকেও বিশেষ নজর দিয়ে দেখে না। রিভলভারটা ও হঠাৎ চুরি করতে যাবে কেন? তারও কারণ আছে। এই বেনামি বস্তুটি যদি ওদের কারো সম্পত্তি হয় তাহলে এর মধ্যে আঙুলের ছাপ থাকতে বাধ্য। তাতে বিপদের সম্ভাবনা খুব বেশি। সেই জন্যই এই সতর্কতা। মাঝরাতে নির্জন প্রান্তরের মধ্যে হেলিকপ্টারের গোপন অবতরণ নিঃসন্দেহে মাদক সরবরাহের উদ্দেশ্যে। ক্যারিংটনের আহত হবার ঘটনাটা নিশ্চয়ই মারাত্মক একটা ভ্রমের ফল। ওদের নিজেদের লোকই অন্ধকারে ভুল করে ওর পিঠে গুলি চালিয়ে দিয়েছে। তাই ক্যারিংটনও এ নিয়ে বিশেষ হইচই করতে চায়নি।
স্যার গ্রেসলে হেভেন ও ফ্লিটউড ডায়রান দুজনেই যে পারতপক্ষে পুলিশের সংস্রব এড়িয়ে চলতে চাইতেন সে কথা সবার জানা। আপনার পিতা শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির মানুষ। পুলিশের প্রতি তার অনীহা থাকা স্বাভাবিক। বিশেষত আয়রানি তাকে আরও বেশি করে প্ররোচনা দিতেন। তার অন্তর্নিহিত কারণটা এখন আর নিশ্চয়ই বুঝিয়ে বলবার আবশ্যক হবে না। তার ওপর আমি যে ছদ্মবেশে ফ্রিন্ডান হলে অবস্থান করছি এ খবর হয়তো স্কটল্যান্ড ইয়ার্ডের অজ্ঞাত নয়। কেননা ক্যারিংটনের ব্যাপারে বেশি মাথা না ঘামানোর জন্য স্থানীয় পুলিশ বিভাগকে উচ্চতর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভবত আমাকে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ দেবার জন্যই এই নির্দেশ। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গেও আপনার যোগাযোগ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে একা বলে মনে করবেন না। সিলভিয়া আবার একটা সিগারেট ধরালেন। তার চোখ মুখ গম্ভীর, থমথমে। দুশ্চিন্তার কালো মেঘ যেন সেখানে থমকে আছে। কি ব্যাপার, আপনি খুব মুষড়ে পড়লেন মনে হচ্ছে? না, তেমন কিছু নয়। বিমর্ষ ভঙ্গিতে মৃদু হাসলেন সিলভিয়া। কিন্তু এসব কথা বাপি শুনলে নিদারুণ আঘাত পাবে। কিভাবে যে তার কাছে প্রসঙ্গটা উত্থাপন করব? চিন্তা করবেন না, আপনি আমি দুজনে গিয়েই সমগ্র পরিস্থিতিটা তাকে বুঝিয়ে বলবো। তারপর দেখুন, ক্যাপ্টেন রাফেটিকে যে আগ্নেয়াস্ত্রের সাহায্যে হত্যা করা হয় তার সঙ্গে সাইলেন্সার যুক্ত ছিল। এটা নিশ্চয়ই ফ্লিটউড ডায়রানের কোনো ভাড়া করা গুন্ডার কাজ, এবং এই নৃশংস ঘটনাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সমস্ত সন্দেহটা প্রধানভাবে মিসেস রাফেটির ওপর গিয়ে পড়ে। ইন্সপেক্টর ক্যান্টার কেন আহত হলেন তারও কারণ অনুসন্ধান করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস ভদ্রলোক প্রান্তরের মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যার সাহায্যে প্রকৃত অপরাধীদের মুখোশ খুলে দেওয়া সম্ভব। পেছন দিক থেকে তাকে আচম্বিতে আঘাত এনে কেউ সেই বস্তুটি হাতিয়ে নিয়ে সরে পড়ে। তাহলে মিস হেভেন, বিভিন্ন ঘটনা ও তার যুক্তি নির্ভর ব্যাখ্যা মিলিয়ে এখন যে কাহিনীটা তুলে ধরলাম সেটা নিশ্চয়ই খুব দুর্বোধ্য নয়। চলুন স্যার গ্রেসলেকেও সমস্ত কিছু খুলে বলি। তিনিও নিশ্চয়ই এই বিপজ্জনক পরিস্থিতিটা বুঝতে পারবেন। সিলভিয়া চিবুকে হাত রেখে বেশ খানিকক্ষণ চিন্তামগ্ন রইলেন। অবশেষে মাথা ঝাঁকালেন মৃদু মন্দ। বাপিকে কথা বিশ্বাস করানোই কঠিন। যদিও আপনার সঙ্গে তিনি কোনো বাদ প্রতিবাদে লিপ্ত হবেন না তা আমি জানি, কিন্তু জন মার্টিন যখন আপনার আসল নাম নয়। আমার নাম স্যাম রিভার। স্যাম রিভার? বেশ খানিকটা চমকে উঠলেন শ্রীমতী। হ্যাঁ, এই নামেই আমি পরিচিত। সিলভিয়ার ঠোঁটের ফাঁকে মৃদু হাসি ফুটে উঠল। সত্যিই আপনার তুলনা হয় না মিস্টার রিভার। আপনার কর্মপদ্ধতি এত সূক্ষ্ম ও নিপুণ। মাঝপথেই সিলভিয়ার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল। আমার পেছন দিকে একটা মৃদু খসখস শব্দ শুনলাম। পরক্ষণেই মাথার ওপর যেন বজ্রপাত হলো। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দুলে উঠল চোখের সামনে। তারপরই জগৎ সংসার অন্ধকার। গল্পটি কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। গল্পের শেষ অংশটি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।